একটা দারুণ আইডিয়াকে বাস্তবে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা কি বলুন তো? ফান্ডিং, মানে তহবিল জোগাড় করা। কিন্তু এটা শুধু টাকা জোগাড় করার ব্যাপার না, এটা আসলে একটা লম্বা জার্নি। এই জার্নির প্রত্যেকটা ধাপে আছে নতুন নতুন চ্যালেঞ্জ আর দারুণ সব সুযোগ। চলুন আজ আমরা একজন ফাউন্ডারের সেই যাত্রার সঙ্গী হই আর পুরো ব্যাপারটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আজকের পুরো আলোচনাটা আমরা শুরু করতে চাই অধ্যাপক অশ্বত্থ দামোদরনের একটা অসাধারণ উক্তি দিয়ে। তিনি বলেছেন, একটা ভালো ভ্যালুয়েশন হলো গল্প আর সংখ্যার মধ্যে একটা ব্রিজ বা সেতু। এর মানেটা কি আসলে? মানে হলো, একটা স্টার্টআপের আসল মূল্য কিন্তু শুধু তার ব্যালেন্স শিটে থাকে না, বরং থাকে তার পেছনের শক্তিশালী গল্পটায়। আপনার স্বপ্ন, আপনার ভিশন, সেটা কিভাবে সংখ্যার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, সেটাই তো আসল খেলা। তো এই যাত্রায় আমরা মূলত এই 5টা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব বাজারে কিভাবে নিজের একটা আলাদা জায়গা তৈরি করা যায়। তারপর জানব একটা কোম্পানির মূল্যায়ন কিভাবে হয়, বিনিয়োগকারীরা কত ধরনের হন, তহবিল সংগ্রহের বিভিন্ন পর্যায় কি, আর সবশেষে কিভাবে একজন সঠিক বিনিয়োগকারীকে বেছে নিতে হয়। বেশ, আমাদের যাত্রার প্রথম ধাপ ফান্ডিং খোঁজারও আগে নিজেকে একটা খুব জরুরি প্রশ্ন করতে হবে। আমার আইডিয়াটা কেন অন্যদের চেয়ে আলাদা? এই বাজারে টিকে থাকার জন্য আপনার সেই বিশেষ অস্ত্র বা কম্পিটিটিভ এজটা আসলে কি? চলুন সেটাই খুঁজে বের করা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরের মধ্যেই কিন্তু একটা স্টার্টআপের ভবিষ্যৎ লুকিয়ে থাকে। একটু ভাবুন তো, বাজারে যখন অসংখ্য প্রতিযোগী, তখন একজন কাস্টমার কেন অন্যদের ছেড়ে আপনার কাছে আসবে? এই কেনর উত্তরটাই হলো আপনার সাফল্যের চাবিকাঠি। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু বেশ মজার। অনেক স্টার্টআপই মনে করে মার্কেটের সবার আগে আসা বা সবচেয়ে কম দামে জিনিস দেওয়াটাই হয়তো সবচেয়ে বড় সুবিধা। কিন্তু সত্যিটা হলো এগুলো খুব টেম্পোরারি। আপনার প্রতিযোগী খুব সহজেই দাম কমিয়ে বা আপনার ফিচার কপি করে আপনাকে টপকে যেতে পারে। আর আমাদের কোয়ালিটি খুব ভালো, এই কথাটা তো আসলে খুবই অস্পষ্ট, তাই না? তাহলে আসল টেকসই সুবিধা কোনটা? সেটা হলো এমন কিছু তৈরি করা যা সহজে নকল করা যায় না। যেমন আপনার প্রোডাক্টটা ব্যবহার করা হয়তো অবিশ্বাস্য রকম সহজ, অথবা কাস্টমার আপনার সার্ভিস ব্যবহার করে একটা অসাধারণ অভিজ্ঞতা পাচ্ছে, কিংবা আপনি এমন একটা সমস্যার সমাধান করছেন যা আগে কেউ করেনি। অ্যাপলের কথাই ভাবুন না, তাদের আসল শক্তিটা কিন্তু শুধু প্রযুক্তিতে না, তাদের অনন্য ইউজার এক্সপিরিয়েন্সে। বেশ, আপনার গল্পটা যখন বেশ শক্তিশালী, তখন সময় আসে সেটাকে সংখ্যায় প্রকাশ করা, মানে আপনার স্টার্টআপে ভ্যালুয়েশন বা মূল্যায়ন ঠিক করা। আমরা আবার ফিরে এলাম আমাদের মূল থিমে, গল্প আর সংখ্যার মধ্যে সেই সেতুটা তৈরি করা। এখানে একটা বিষয় পরিষ্কার বোঝা দরকার। একেবারে শুরুর দিকে একটা স্টার্টআপের ভ্যালুয়েশন কোনো সায়েন্স প্রজেক্ট না, এটা অনেকটাই আর্ট। যখন কোম্পানির কোনো আয়ই নেই, তখন তো কোনো গাণিতিক সূত্র কাজ করে না, তাই না? তখন মূল্যায়নটা নির্ভর করে আলোচনা, বিশ্বাস আর আপনার বলা গল্পের ওপর। বিনিয়োগকারীরা আসলে আপনার টিমের শক্তি আর আপনার দেখানো ভবিষ্যতের সম্ভাবনার উপর বাজি ধরে। স্টার্টআপ ভ্যালুয়েশনের অনেক রকম পদ্ধতি আছে। এখানে কয়েকটা জনপ্রিয় পদ্ধতির একটা ঝলক দেওয়া হয়েছে। যেমন ধরুন, বার্কাস মেথড ব্যবহার করা হয় প্রি রেভিনিউ স্টার্টআপের জন্য, মানে যখন কোম্পানির কোনো আয়ই শুরু হয়নি। এটা আপনার আইডিয়া, টিম, এরকম গুণগত মানের উপর ভিত্তি করে একটা মূল্য ঠিক করে। আবার মার্কেট অ্যাপ্রোচে আপনার মতো অন্য কোম্পানিগুলো সম্প্রতি কত ভ্যালুয়েশনে ফান্ডিং পেয়েছে সেটার সাথে তুলনা করা হয়। আর যখন আয় আসা শুরু হয়, তখন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা ডিসিএফ এর মতো পদ্ধতি ব্যবহার করা হয়, যা ভবিষ্যতের সম্ভাব্য আয় থেকে বর্তমান মূল্য বের করে। তো আপনার গল্প আর সংখ্যা দুটোই তৈরি। এবার দরকার সঠিক সঙ্গী, যে শুধু টাকা দেবে না, বুদ্ধি দিয়েও আপনাকে পথ দেখাবে। এই যাত্রায় মূলত দুই ধরনের বিনিয়োগকারীর সাথে দেখা হবে, অ্যাঞ্জেল ইনভেস্টর আর ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা সংক্ষেপে ভিসি। এই স্লাইডটা দারুণভাবে এদের পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে। অ্যাঞ্জেলরা হলেন ব্যক্তি যারা নিজের টাকা দিয়ে সাধারণত একদম প্রাথমিক পর্যায়ে স্টার্টআপে বিনিয়োগ করেন আর অনেক সময় মেন্টর হিসেবেও কাজ করেন। অন্যদিকে ভিসি হলো একটা প্রতিষ্ঠান যারা অন্যদের টাকা একটা বড় ফান্ড থেকে বিনিয়োগ করে। তারা অনেক বেশি টাকা দেয়, কিন্তু বিনিময়ে কোম্পানির বোর্ডে একটা সিট আর বেশ কড়া নজরদারিও দাবি করে। $4.5 মিলিয়ন সংখ্যাটা বেশ অবাক করার মতো, তাই না?
2020 সালে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের করা একটা আর্লি স্টেজ ডিলের গড় সাইজ ছিল এটাই। এই একটা সংখ্যায় কিন্তু ভিসি ফান্ডিংয়ের বিশালতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিয়ে দেয়। ফান্ডিং কিন্তু এক রাতের কোনো ঘটনা না, এটা অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে ওঠার মতো, যেখানে প্রত্যেকটা ধাপ আপনার স্টার্টআপকে আরও একটু শক্তিশালী করে তোলে। চলুন এই সিঁড়ির ধাপগুলো এক এক করে দেখে নেওয়া যাক। যাত্রাটা শুরু হয় প্রি-সিড দিয়ে। এটা হলো একদম অঙ্কুরোদ্গমের পর্যায়, যেখানে শুধু আইডিয়া বা একটা প্রোটোটাইপ থাকে। এরপর আসে সিড রাউন্ড। এখানে একটা কার্যকরী প্রোডাক্ট তৈরি করে বাজারে ছাড়া হয়। কিন্তু আসল রকেট চালু হয় সিরিজ এ থেকে, যখন কোম্পানি দ্রুত বড় হতে শুরু করে। এরপর সিরিজ বি ও সিতে সেই রকেট আরও গতি পায়, নতুন বাজারে যায়, আর কখনো কখনো অন্য কোম্পানিও কিনে নেয়। আর আমরা আমাদের যাত্রার একদম শেষ ধাপে চলে এসেছি। টাকা তো অনেকেই দিতে পারে, কিন্তু আপনার জন্য সঠিক পার্টনার কে হবে? বিনিয়োগকারী নির্বাচন করা শুধু টাকা নেওয়ার ব্যাপার না, এটা একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করার মতো। সঠিক পার্টনার খোঁজার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই প্রশ্নগুলো করতে হবে। আমার ঠিক কত টাকার দরকার? আমার কি একজন অভিজ্ঞ মেন্টর বেশি প্রয়োজন, নাকি তার বিশাল নেটওয়ার্ক? আমাদের দুজনের ভবিষ্যৎ পরিকল্পনা কি একই পথে চলছে? এই কঠিন প্রশ্নগুলোর সৎ উত্তরই কিন্তু আপনাকে সঠিক সঙ্গীর দিকে নিয়ে যাবে। এই বিষয়টা খুব জরুরি। আপনার প্রথম বিনিয়োগকারী অনেকটা ডমিনোর প্রথম টাইলটার মতো। সে শুধু প্রথম টাইলটা ফেলে দেয় না, সে পুরো লাইনটার দিকটাই ঠিক করে দেয়। তাদের পরিচিতি, তাদের পরামর্শ শুধু আপনার পরের ফান্ডিং রাউন্ডেই না, আপনার কোম্পানির কালচারকেও গভীরভাবে প্রভাবিত করবে। আমরা শুরু করেছিলাম একটা সেতু দিয়ে, গল্প আর সংখ্যার সেতু। একজন ফাউন্ডার হিসেবে আপনার কাজ হলো গল্পটা তৈরি করা আর সংখ্যা দিয়ে তার সম্ভাবনা দেখানো। কিন্তু সেই সেতুটা একা বানানো খুব কঠিন। তাই শেষ প্রশ্নটা হলো, আপনার এই যাত্রায় সেই সেতুটা বানানোর জন্য সঠিক সঙ্গী কে হবে?